আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মনোনয়নপত্র গ্রহণ থেকে শুরু করে নির্বাচনের ভোট গ্রহণের দিনক্ষণ প্রকাশ করেন। এ সময় তিনি রাজনৈতিক দলসহ অংশীজনদের আচরণবিধি মানার আহ্বান জানান। ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পথ তৈরি করতে সব ধরনের সহযোগিতার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি বলেন, গণতন্ত্র উত্তরণ, ভোটের প্রতি আস্থা ফেরানো ও রাজনৈতিক সৌহার্দ্য ফেরানোর লক্ষ্য হচ্ছে এই নির্বাচন। সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে সারা দেশের ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব। এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন, এ আমার বিশ্বাস। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ধর্ম, গোত্র, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সকলে এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করুন। তফসিল অনুসারে 29 নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। 6 দিন সারা দেশের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থিতা চূড়ান্ত হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। এবার 1 ঘন্টা ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে, অর্থাৎ সকাল 7:30 থেকে একটানা 4:30 পর্যন্ত চলবে ভোট। এবারের নির্বাচনে প্রবাসী ভোটার, কয়েদি ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই তফসিলের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে, এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে, গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে। নির্বাচন ও গণভোটকে উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। তফসিল নিয়ে সন্তুষ্ট বিএনপি উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশা, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য ভোট করবে কমিশন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে যে সংশয় ছিল তফসিলের মাধ্যমে তা কেটে যাবে। তবে কতটুকু নিরপেক্ষ নির্বাচন হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা উত্তেজিক দিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচন থেকে একটি
উৎসব মুখর একটি নির্বাচনে পরিণত করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই শিডিউলকে আমরা স্বাগত জানাচ্ছি, যে এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। কোনো ধরনের কোনো দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি যাতে না থাকে আমরা সেটা প্রত্যাশা করব। জাতির প্রত্যাশা যে অতীতের এই 3টি নির্বাচনের মতো হবে না, বরং একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন তারা জাতিকে উপহার দেবেন। এই ইলেকশনের মধ্যে নতুন একটি যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সদিচ্ছ আমরা দেখেছি, সরকারেরও দেখেছি, কিন্তু আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। স্বৈরাচার সরকার দেশকে যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, সেখান থেকে আগের অবস্থায় নিতে হলে বিএনপিকে অনেক কাজ করতে হবে উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জীবনযাত্রার সাথে সম্পর্কিত বিষয়গুলোর বাস্তবায়ন দেখতে চায় মানুষ। বিএনপির পরিকল্পনা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলমান বিএনপির দেশ গড়া পরিকল্পনা কর্মসূচির ৫ম দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন বিএনপির নেতাকর্মীরা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনীতির মাঠে একে অপরের চর্চায় ব্যস্ত দলগুলো। বিএনপি ছাড়া এখনও অন্য কোনো দল দেশকে এগিয়ে নিতে মৌলিক পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি। একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আজকে আপনারা যদি মাঠে নেমে আসেন, আপনারা যদি জনগণের দুয়ারে দৌড়ে পৌঁছে যান এবং দুয়ারে পৌঁছে যদি বলেন, ভাই আমি তোমার জন্য এই করব, আমি তোমার মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব, এইভাবে শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমরা স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে করব, কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে আমরা এই ব্যবস্থাগুলো গ্রহণ করব, মানুষ আমাদেরকে সুযোগ দিবে। কেন দিবে না? যখন তারা দেখবে যে হ্যাঁ, বিএনপি রাষ্ট্র পরিচালনা করার একটা পরিকল্পনা আছে। তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকার দেশকে ধ্বংস করে রেখে গেছে। দেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে বিএনপিকে কঠোর পরিশ্রম করতে হবে। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। স্বৈরাচার দেশের অর্থনীতি, দেশের সমাজ ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, যেটাই যেখানে রেখে গিয়েছে অসম্ভব ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, ধ্বংসপ্রাপ্ত অবস্থায়, যুদ্ধবিধ্বস্ত দেশের মতো ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রেখে গিয়েছে। এই দেশকে যদি গড়তে হয়, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে করার জন্য যেভাবে কষ্ট করতে হয় অসম্ভব, সামনের দিনে কিন্তু সেভাবেই আমাদেরকে কষ্ট করতে হবে। একটি দল মসজিদে দলীয় প্রচার চালাচ্ছে উদাহরণ দিয়ে তিনি বলেন, দলীয় প্রচারের ক্ষেত্রে সব দলের সমান ক্ষেত্র থাকা উচিত। কিছু ব্যক্তি গিয়ে মসজিদে গিয়ে তারা তাদের কথা বলছে। তারা যদি বলতে পারে, আপনি কেন বলতে পারবেন না? বললে সবাই বলবে, না বললে কেউ বলতে পারবেন না। আপনি আপনার এলাকায় সেভাবে ব্যবস্থা গ্রহণ করুন। বললে সবার বলার অধিকার আছে। আর যদি কোথাও নিয়ম হয়ে থাকে সেই যে বলবে না, তাহলে সেই নিয়ম সকলের জন্য প্রযোজ্য হবে। কোনো বিশেষ কারোর জন্য হবে আর কারোর জন্য হবে না, এটা তো হতে পারে না, সবার জন্যই হবে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড থেকে জানানো হয়, শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রেখে তার চিকিৎসা চালানো হচ্ছে। চিকিৎসকদের দেয়া চিকিৎসা বেগম জিয়া গ্রহণ করতে পারছেন। গত 23 নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। পরে 27 নভেম্বর তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই তার চিকিৎসা চলছে। তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান চিকিৎসার সার্বিক তদারকি করছেন। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি ও পুলিশে দেয়ার সিদ্ধান্ত নেয় প্রথমে মা ও পরে মেয়েকে খুন করে গৃহকর্মী আয়েশা। রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার আয়েশা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার পর আত্মগোপনে চলে যায় গৃহকর্মী আয়েশা। স্বামী রাব্বিকে ঘটনা জানালে ঢাকা ছেড়ে শ্বশুরবাড়ি ঝালকাঠিতে গিয়ে গা ঢাকা দেয়। পরে সেখান থেকে আয়েশাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গৃহকর্মী আয়েশার স্বামী রাব্বিকেও আইনের আওতায় আনা হয়েছে।
জিজ্ঞাসাবাদে এর আগেও বেশ কয়েক জায়গায় চুরি করার কথা আয়েশা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুরের নিজ বাসাতেই খুন হন লায়লা আফরোজ ও তার নবম শ্রেণী পড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ। সচিবালয়ে ভাতা প্রদানের দাবিতে আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের ৪ নেতাকে আটক করেছে পুলিশ। তাদের দাবি মোতাবেক সরকারি প্রজ্ঞাপন জারির দাবিতে আজ সচিবালয়ে গাড়ি চলাচল বন্ধ করতে চাইলে পুলিশ তাদের ৪ জনকে আটক করে। এর আগে তারা সচিবালয়ে সমাবেশ করে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন না দেয়া হলে রোববার থেকে সচিবালয়ে কর্মবিরতির ঘোষণা দেন। তারপর তারা সচিবালয়ের রাস্তা অবরোধ করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয় এবং ৪ জনকে আটক করে। পুলিশ জানিয়েছে আটককৃতদের বিরুদ্ধে যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এটি কেপিআই, কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং করার অনুমতি নাই। এই মুহূর্তে আমরা এই অন দ্য স্পট ৪ জনকে গ্রেপ্তার করেছি এবং এইটা যদি অব্যাহত থাকে যত মানুষ আইন ভঙ্গ করবে আমরা সবাইকে আইনের আওতায় আনব। আমরা মনে করি ভিন্ন খাতে একটি প্রবাহিত করার ষড়যন্ত্র কিনা আমরা সেটি খতিয়ে দেখছি। ঢাকার গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিক হোসেনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ কাজে যুক্ত থাকায় রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধেও চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি। দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। অভিযোগে বলা হয়, প্লট হস্তান্তরের বিনিময়ে স্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নিয়েছেন টিউলিপ। এছাড়াও ঋণের শর্ত ভঙ্গ করে ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে ৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ ও এস.এম. মাহফুজুর রহমান, সাবেক সিইও ও এমডি মোহাম্মদ আব্দুস সামাদ আজাদ সহ ১৬৩ জনের বিরুদ্ধে পৃথক ৫টি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এশিয়ার বেশিরভাগ মুদ্রার দাম বেড়েছে, কমেছে ভারতীয় রুপি ও ফিলিপাইনের পেসোর দাম। এক জরিপে রয়টার্স জানায় অধিকাংশ মুদ্রার দাম বাড়বে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। বলছেন আরও কমবে ভারতীয় রুপির দাম। সিঙ্গাপুরি ডলার, থাই বাতের ওপর ইতিবাচক মনোভাব পোষণ করেছেন বিশ্লেষকরা। চলতি বছর মালয়েশিয়ান রিঙ্গিতের দাম ৮.৮% বেড়েছে। বিনিয়োগ বেড়েছে চীনা ইউয়ানেও। অন্যদিকে ইন্দোনেশিয়ান রুপিয়া, দক্ষিণ কোরিয়ান ওন এবং তাইওয়ানিজ ডলারের ওপর থেকে কালো মেঘ কিছুটা কেটে গেছে। অন্যদিকে টানা ৮ বছর ধরে কমছে ভারতীয় রুপির মূল্য। চলতি বছর কমতে পারে ৫% বেশি। শক্তিশালী প্রবৃদ্ধির সম্ভাবনা ও মার্কিন ডলারের দুর্বলতা আঞ্চলিক এই মুদ্রাগুলোর ওপর প্রভাব ফেলেছে। মধ্যরাতের খবরে আবারও বিরতি, আরও খবর আরেকটু পর। ভারতের ওপর ৫০% পর্যন্ত শুল্ক বৃদ্ধির ঘোষণা মেক্সিকোর। দিল্লির অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিপিএল এ নাম রাখা হয়নি ৯ ক্রিকেটারের, জানিয়েছে বিসিবির দুর্নীতি বিভাগ।